আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন কথা বলবো হচ্ছে যে ম্যাথ ফার্স্ট পেপার প্র্যাকটিক্যালে যতগুলো এক্সপেরিমেন্ট আমাদের লিখতে দিবে, সবগুলো আসলে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে কথা বলবো আরকি। যাতে তোমাদের খাতা যদি না দেয় তাহলে মানে তাতেও যাতে তোমরা লিখতে পারো আরকি। তো এইজন্য এই বিষয়টা নিয়ে কথা বলবো। কিভাবে ম্যাথ ফার্স্ট পেপার এক্সপেরিমেন্ট গুলো তোমরা লিখবে আরকি। সাধারণত এই বছরের কোশ্চেন দেখা যাইতেছে কি ৫ টা কোশ্চেন তোমাকে দিবে, ২ টা কোশ্চেন তোমাকে লিখতে দিবে। তো এখানে তো বলা আছে আসলে রৈখিক পদ্ধতি ব্যবহার করে সরলরেখা সম্পর্কিত সমস্যার সমাধান। তোমার কিন্তু বলে নাই আসলে সরলরেখার সমীকরণ কি তোমাকে আঁকতে দিবে, আঁকতে দিবে নাকি বৃত্ত আঁকতে দিবে, নাকি সরলরেখা সম্পর্কিত কোনো মানে সমস্যা দিবে, কি ধরনের সমস্যা কোনো কিছু বলা নেই। এটা স্যারের উপরে, স্যারের যে কোনো সমস্যা তোমাকে দিতে পারে। স্যার যদি ভালো হয় তোমাকে হয়তো প্র্যাকটিক্যাল খাতা থেকে তোমাকে লিখতে দিবে, তাহলে তো খুব ভালো। অনেক সময় তোমাকে নিজে থেকে লিখতে দিবে, খুব ভালো। নিজে থেকে যদি লিখতে দেয় তখন তুমি নিজে থেকে তো লিখতে পারবে, যে কোনো একটা লিখতে পারবা। স্যার যদি ফিক্স করে দেয় তখন একটু সমস্যা আছে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে পরমাণু ফাংশনের বৈশিষ্ট্য সহ লেখচিত্র অঙ্কন করা। পরমাণু ফাংশন, যে কোনো পরমাণু ফাংশন তোমাকে দিতে পারে, এই জন্য তুমি যদি বেসিকটা যদি না শিখো তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। তো বেসিকটা শিখতে হবে আর কি। কারণ তুমি যদি মনে করো যে আমি দেখে দেখে লিখবো, বাট তোমাকে পরমাণু ফাংশনটা স্যার চেঞ্জ করে দিছে, তখন কিন্তু তুমি আর ঠিক রাখতে পারবে না। এই জন্য আমি শর্টে দেখাই দিব যত কম সময়ে আসলে এই জিনিসটা কাভার দেওয়া যায় আর কি। যেহেতু আমাদের আসলে এগুলো সলভ করতে হবে, সরলরেখা সম্পর্কিত এগুলো অনেকেই পারে, তাহলে এটা আমি পরে বলবো। আপাতত আমি যেগুলা অনেকে কম করছি ওগুলো নিয়ে আমি শুরু করতে চাই, ঠিক আছে? প্রথমে হচ্ছে পরমাণু ফাংশন। আর এই ভিডিওর নিচে আমি পিডিএফটা দিয়ে দিব, তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারবে আর কি। তো প্রথমত পরমাণু ফাংশনের বৈশিষ্ট্য সহ লেখচিত্র অঙ্কন এবং পরমাণু ফাংশনের জিনিসটা আমরা আগে করবো, এরপরে চূর্ণগুলো করবো আর কি। তো ঠিক আছে, আমরা দেখি পরমাণু ফাংশন। ওকে, এটা পরমাণু ফাংশন হচ্ছে এটা। এখানে y ইকুয়াল টু 2x মাইনাস মডুলাস অফ 2x মাইনাস 1 এটা দেওয়া আছে। বাট এরকম পরমাণু ফাংশন ছাড়া অন্য কিছু যদি আসে তাহলে আমরা কিভাবে করবো সবকিছু জানবো। তো প্রথমত বুঝেছে আসলে পরমাণু ফাংশনটা আসলে কি করে। আমরা তো জানি মডুলাস অফ -5 ইকুয়াল টু হচ্ছে +5, আর মডুলাস অফ 5 ইকুয়াল টু +5। আচ্ছা, তাহলে মডুলাসটা কি করতেছে? যদি ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে সে তাকে বসাই দেয়, আর ভ্যালুটা যদি নেগেটিভ আসে সে তার আগে আরেকটা নেগেটিভ দেয় যাতে এটা পজিটিভ হয়ে যায়। তাহলে মডুলাসের কাজটা কি? পজিটিভ আসলে যেটা আছে ওইটা, আর নেগেটিভ যদি হয় তার আগে একটা নেগেটিভ দিয়ে তাকে পজিটিভ বানাই দেয়। আমি যদি বলি মডুলাস অফ এক্স, এ এক্স, মডুলাস অফ এক্স ইকুয়াল কখন সে এক্স বলবে? যদি এক্সটা পজিটিভ হয়, মানে জিরো থেকে যদি বড় হয়। আর কখন সে তার আগে মাইনাস দিবে? যদি এক্সটা জিরো থেকে যদি ছোট হয়। কারণ এক্সটা জিরো থেকে ছোট মানে হচ্ছে নেগেটিভ। এক্স যখন নেগেটিভ তখন সে আগে থেকে একটা সামনে মাইনাস দেয় যাতে টোটালটা পজিটিভ হয়ে যায়। আর এক্সটা যখন জিরো থেকে বড় তখন সে কিছু করে না, যেটা আছে ওইটা বসাই দেয়। আর জিরোর সমান হইলে আমরা সাধারণত এক্স লিখি। আমরা জিরোর সমান আমরা এক্স লেস দেন এখানেও লিখতে পারতাম, বাট আমরা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো এখানে দেখাই আছি। তো এতটুকু যদি বুঝো তাহলে তোমাকে কি করতে হবে একটু বলি। সরলরেখার গ্রাফ অঙ্কন করা খুব ইজি। সরলরেখার গ্রাফ আঁকতে হলে কমপক্ষে 2টা পয়েন্ট লাগবে, বাট তুমি 3টা পয়েন্ট ইউজ করবা, মানে 3টা পয়েন্ট দেখাবা আর কি। 2টা পয়েন্ট হইলে হবে। তাহলে এখন মডুলাস ফাংশনে তুমি গ্রাফ কিভাবে ড্র করবা? তোমাকে যদি বলে y ইকুয়াল টু মডুলাস অফ 2x মাইনাস 5, তো তোমার কাজ হচ্ছে আগে এটা লিখা। এই 2x মাইনাস 5 ইকুয়াল টু কখন 2x মাইনাস 5 হবে? যখন এই 2x মাইনাস 5 টা গ্রেটার দেন 0 অর ইকুয়াল 0। আর কখন তার আগে একটা মাইনাস আসবে? যখন এই 2x মাইনাস 5 টা হচ্ছে যখন লেস দেন 0 তখন তার আগে একটা মাইনাস আসবে। তার মানে তোমাকে এখানে গ্রাফ দুইটা ড্র করতে হবে। x গ্রেটার দেন 0 এর জন্য, সরি 2x মাইনাস 5 গ্রেটার দেন 0 এর জন্য y ইকুয়াল টু এটা ধরে গ্রাফ একটা ড্র করতে হবে। আর 2x মাইনাস 5 লেস দেন 0 এর জন্য y ইকুয়াল টু এটা ধরে গ্রাফটা ড্র করতে হবে। এখন এটা ধরে গ্রাফটা ড্র করা তো মানে দুইটা আলাদা আলাদা করা তো খুব টাফ, মানে অনেক সময়ের ব্যাপার আসলে। তাহলে আমরা একসাথে করবো, দুইটা গ্রাফ একসাথে ড্র করবো একটা বক্সের মধ্যেই। ড্রটা করবো কিভাবে? আমি মূল তত্ত্ব এগুলো আর বলতেছি না, এগুলা সবার লাস্টে বলবো। তো তোমাকে আগে গ্রাফটা ড্র করতে হবে। গ্রাফটা ড্র করার পরে তার বৈশিষ্ট্য লিখবা, আর মূল তত্ত্বগুলো আমি শর্টে বলে দিব আর কি, ঠিক আছে? ওকে, গ্রাফটা ড্র করবো কিভাবে? প্রথম কথা হচ্ছে তুমি আগে এটা লিখবে, স্যারকে এটা বোঝানোর চেষ্টা করবে যে তুমি জানো y ইকুয়াল টু মডুলাস অফ 2x মাইনাস 1 যে আসলে 2x মাইনাস 1 যখন 2x মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর কখন মাইনাস অফ 2x মাইনাস 1 যখন 2x মাইনাস 1 লেস দেন অর ইকুয়াল 0। আচ্ছা ঠিক আছে, এটা তুমি জানো, স্যারকে এটা বুঝাবো। এরপরে তোমার কাজ হচ্ছে যে কার্যপদ্ধতি দিবে, এগুলো পরে বলতেছি কিভাবে করবো। তুমি একটা বক্স বানাবে, একটা বক্স, এটা একটা বক্স বানাবো। বক্স বানানোর পরে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই,
কিন্তু y ইকুয়াল টু তুমি যেহেতু একটা বক্সের মধ্যে সকল কাজ করতে চাচ্ছ, এই জন্য y ইকুয়াল টু মডুলাস অফ 2x মাইনাস 1 এটা দিবে। দিয়ে এখন তুমি x এর বিভিন্ন মান বসাবে, x এর বিভিন্ন মান বসাবে। আমি বলি এখানে 5টা ঘর রাখো। কেন 5টা ঘর বলতেছি? 5টা ঘর রাখো। কেন 5টা ঘর বলতেছি? বলতেছি কোনো সমস্যা নাই। তার মাঝখানে মিডল যে ঘরটা থাকবে, মাঝখানে যে ঘরটা থাকবে এটাতে তুমি বসাবো হচ্ছে যে এ 2x মাইনাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 না? এটাকে তুমি 2x মাইনাস 1 ইকুয়াল যদি 0 চিন্তা করো, তাহলে x ইকুয়াল কত আসে? হাফ। তাহলে x ইকুয়াল টু হাফ বসাবো হচ্ছে এখানে। মানে x সমান হাফ বসাবো হচ্ছে এখানে। আমি আবার বলি, প্রথম শর্তটা কি? 2x মাইনাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এই শর্তটা যদি আমি লিখি 2x মাইনাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, তাহলে 2x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, তাহলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1/2। তো তুমি এখানে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1/2 যে পাইছো, তাহলে x ইকুয়াল 1/2 একটা বসাবা। এটা একটা পয়েন্ট দিবে, x ইকুয়াল 1/2 একটা পয়েন্ট দিবে। আর 1/2 এর বেশি, 1/2 এর বেশি দুইটা পয়েন্ট দিবে। ধরো 1/2 এর বেশি 3 এবং 5 দুইটা পয়েন্ট নিলাম। আর 1/2 এর কম দুইটা পয়েন্ট নিবে। ধরো -1 -3 দুইটা পয়েন্ট নিলাম। আবার বলি, শর্ত অনুযায়ী তুমি একটা পয়েন্ট বের করবে, ওই পয়েন্টটা মাঝখানে তার চেয়ে বড় দুইটা পয়েন্ট নিবে, তার চেয়ে ছোট দুইটা পয়েন্ট নিবে, তাহলেই কাজ শেষ। এবার আসো ওয়াই এর মান কিভাবে বের করবে? তুমি ক্যালকুলেটরে যাবা, যে কোনো ক্যালকুলেটরে যাবা, গিয়ে 2x মাইনাস 1 উঠাবা। উঠানোর পরে ক্যালকে চাপ দিবা। ক্যালকে চাপ দিয়ে একবার x এর ভ্যালু -3 বসাবা, তখন একটা মান পাবা। x এর ভ্যালু -1 বসাবে, একটা মান পাবা। x এর ভ্যালু হাফ বসালে 0 পাবা। x এর ভ্যালু 3 বসালে তখন একটা মান পাবা। x এর ভ্যালু 5 বসালে তখন একটা মান পাবা। তো তুমি মানগুলো পাওয়ার পর এখন গ্রাফটা ড্র করার, ড্র করবো কিভাবে আসলে? গ্রাফ ড্র করতে হলে প্রথমে হচ্ছে হাফ কমা 0। তাহলে x এর ভ্যালু হাফ বসাইলে মানে 1/2 বসাইলে y এর ভ্যালু পাইতেছি কিন্তু আমরা 0। 1/2 বসালে x এর ভ্যালু 1/2 হলে y এর ভ্যালু 0, এখানে বসাবা, পয়েন্টটাতে বসাবা। মানে গ্রাফের মধ্যে 1/2 x এর ভ্যালু 1/2 y এর ভ্যালু 0 এখানে বসাবা। x এর ভ্যালু 1/2 থেকে যদি বড় হয়, তখন কিন্তু একটা গ্রাফ, 1/2 থেকে বড় হলে একটা গ্রাফ আমরা জানি, আর 1/2 থেকে ছোট হলে আর একটা গ্রাফ। এই জন্য 1/2 থেকে বড় পয়েন্ট যে দুইটা আছে, এই দুইটা নিয়ে এখন কাজ। x এর ভ্যালু 1/2 থেকে বড় হলে একটা গ্রাফ, x এর ভ্যালু 1/2 থেকে ছোট হলে একটা গ্রাফ। তাহলে 1/2 থেকে বড় কি 3 এবং 5। তাহলে x এর ভ্যালু 3 তে y এর ভ্যালু কতটা দেখবা? ধরো x এর ভ্যালু 5 এ y এর ভ্যালু কত দেখবে, দেখে এর সবগুলো যোগ করে একটা সরলরেখা পাবো। সেটা একটা সরলরেখা। এবার x এর ভ্যালু যে ছোট দুইটা আছে, এই ছোট দুইটা ভ্যালু বসাবা। ছোট দুইটা ভ্যালু বসাই তুমি যোগ করে আরেকটা সরলরেখা পাবো। তাহলে তোমার মডুলাসের সরলরেখা হয়ে গেছে। তাহলে কি করতে বলছি? প্রথম কাজ হচ্ছে তুমি কি করবা, x ইকুয়াল 1/2, যেখানে x ইকুয়াল 1/2 তে 0 এই পয়েন্টটা আগে বসাইছো। বসানোর পরে তাহলে কি করতে হবে? 1/2 থেকে বড় যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট বসাবে এখানে গ্রাফে, বসায় যোগ করলে একটা সরলরেখা পেয়েছি। আর 1/2 থেকে ছোট যে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট বসাবে, বসা আর একটা সরলরেখা পেয়েছি। শেষ। তাহলে মডুলাস অফ x y ইকুয়াল মডুলাস অফ 2x মাইনাস 1 এর গ্রাফ ড্র করা হয়ে গেছে। এখন যদি তোমার পরীক্ষাতে যদি y ইকুয়াল টু মডুলাস অফ 3x মাইনাস 7 আসে, তার মানে এটা মানে কি দুইটা গ্রাফ, একটা হচ্ছে 3x মাইনাস 7, কখন হবে? যখন 3x মাইনাস 7 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আর কখন তার আগে মাইনাস আসবে? যখন 3x মাইনাস 7 লেস দ্যান 0। এটা চিন্তা করে বলো, এটা চিন্তা করে প্রথম শর্ত অনুযায়ী 3x মাইনাস 7 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, তার মানে x 3x গ্রেটার দ্যান অর ইকুয়াল 7, তাহলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 7/3। তাহলে x সমান 7/3 থেকে বড়, তাহলে তুমি একটা বক্স বানাবে। তখন বক্স বানাই x এর ভ্যালু মাঝখানটাতে বসাবো 7/3, আর এখানে 7/3 থেকে বড় দুইটা ভ্যালু বসাবে, তার জন্য একটা গ্রাফ হবে। আর তার 7/3 থেকে ছোট দুইটা ভ্যালু বসাবে, তার জন্য যোগ করে একটা গ্রাফ হবে। শেষ। এই দুইটা গ্রাফ ড্র করতে পারলে হয়েছে। এখন তুমি লিখবে কিভাবে একটু বলে দিই শর্টে। লিখবে কিভাবে? প্রথম কথা হচ্ছে ভাইয়া আমাদের মূল তত্ত্ব লিখতে হবে। ভাই মূল তত্ত্ব কিছুই না, এই মডুলাস ফাংশন যে তুমি মডুলাস ফাংশন কি সেটা জানলে হয়েছে। যেমন y ইকুয়াল টু মডুলাস অফ 2x মাইনাস 1। এই মডুলাস অফ 2x মাইনাস 1 কি? 2x মাইনাস 1 যখন 2x মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0, যেটা আমি বলছি। আর কখন তার আগে মাইনাস আসবে? যখন সেটা লেস দেন 0। এই কথাটা লিখবে। লিখে বলবা যে x এর সকল বাস্তব মানের জন্য y এর মান বের করি। এবার তুমি দেখো y এর মান যখন তুমি বের করতেছো, যেহেতু মডুলাস অফ 2x মাইনাস 1 সেটা হচ্ছে y এর ভ্যালু, তাহলে y এর ভ্যালু কিন্তু তুমি হয় 0 পাবা, না হয় পজিটিভ পাবা। কখনো কিন্তু তুমি নেগেটিভ পাবা না। তুমি বলবা যে x এর সকল মানের জন্য y এর মান হবে, y এর মান হবে 0, 0 অথবা ধনাত্মক। এই কথাটা বলবা। অথবা এক কথায় বলতে পারো অঋণাত্মক। অঋণাত্মক। এটা এক কথায় বলতে পারো। এটা বলবো আর কি। তাহলে x এর সকল ভ্যালুর জন্য y এর ভ্যালু পাবো হচ্ছে ধনাত্মক অথবা 0, অথবা y এর ভ্যালু হচ্ছে অঋণাত্মক। এই কথাটা বলে শেষ। মূল তত্ত্ব শেষ। মডুলাস ফাংশনের পরিচয়টা দিবে। যে কোনো ক্ষেত্রে মডুলাস মানে যে কোনো ফাংশনের গ্রাফ আঁকতে বললে তার পরিচয়টা আগে দিবে। মানে মডুলাস ফাংশন মানে তুমি বুঝো কিনা। সেটা দিয়ে তুমি গ্রাফ ড্র করতে চাই সেটা বলেই শেষ। আর প্রয়োজনীয় উপকারিতা তুমি দুই একটা কম লিখলে কোনো সমস্যা নাই আসলে। কার্যপদ্ধতি আসলে কিছুই না। যেকোনো কার্যপদ্ধতি লেখার নিয়মটা কি আরেকবার মনে করাই দিই।
প্রথমে তুমি বলবো যে কোনটা এক্স অক্ষ, কোনটা ওয়াই অক্ষ, মানে এক্স টু এক্স প্রাইম যে এক্স অক্ষ, আর ওয়াই ওয়াই প্রাইম যে ওয়াই অক্ষ সেটা বলবে। বলার পরে তোমার এটা বলার দরকার নেই যে মানে কত ঘরকে কত একক দুঃস্থ, তুমি তোমার ইচ্ছা মতো সুবিধা মতো ধরবে। এটা বলার কিন্তু এখানে কোনো দরকার নেই। কথা বুঝছো কিনা কি বলছি? এটা বলার কোনো দরকার নেই। তারপর বলবো যে এক্স এর বিভিন্ন মান বসিয়ে ওয়াই এর মান বের করি, শেষ। এক্স এর বিভিন্ন মান বসিয়ে ওয়াই এর মান বের করে বলে সবটা ড্র করবা, ড্র করে তুমি গ্রাফটা আঁকবা। আর বৈশিষ্ট্যগুলো একটু লিখতে হবে। এখন বৈশিষ্ট্যগুলো একটু বলে দিই আমি তোমাকে। বৈশিষ্ট্য, তাহলে গ্রাফটা আঁকা শেষ, কত ঘরকে কত এটা বলার দরকার নেই, আমরা গ্রাফ আঁকবো। গ্রাফ আঁকবো কিভাবে দেখো। গ্রাফটা তুমি কোন চতুর্ভাগে দেখতেছো, প্রথমত এটা বলবা। গ্রাফটা আমি দেখতেছি প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে। তাহলে বলবো যে লেখচিত্রটি প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। অসীম পর্যন্ত বিস্তৃত কথাটা বলতে পারলে ভালো, না বললে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে বলবো যে গ্রাফটাকে মূল বিন্দু দিয়ে যায় নাকি যায় না, মূল বিন্দু দিয়ে যায় নাকি যায় না। যদি না যায় তো মূল বিন্দুকে স্পর্শ করানো বা ছেদ করানো সেটা বলবা। তারপর গ্রাফটা দেখো সবসময় ওয়ার ভ্যালু কিন্তু পজিটিভ, তাহলে বলবো যে গ্রাফে ওয়ার ভ্যালু জিরো অথবা পজিটিভ। তুমি যা যা দেখতে তা বলবা। এরপরে যদি পারো, এটা যদি পারো খুব ভালো হয়, যে দেখো এক্স ইকুয়াল টু 1/2 তে কিন্তু জিরো এসেছিল আমাদের। তার মানে এই এক্স ইকুয়াল টু 1/2 এই লাইনের সাপেক্ষে এটা কিন্তু প্রতিসম, যেখানে ওয়াই ভ্যালু জিরো এসেছিল আমাদের। এক্স ইকুয়াল টু 1/2 তে ওই রেখার সাপেক্ষে কিন্তু এটা প্রতিসম, কারণ এই পাশে অর্ধেক থাকে, এই পাশে অর্ধেক থাকে। এই লাইনটা বলতে পারলে একটু ভালো মার্ক পাবে, এটাই আর কি আসলে। এর চেয়ে বাইরে আর কোনো কিছু না। আশা করি আমরা মোটামুটি বুঝতে পারলাম মডুলাস ফাংশনের গ্রাফটা আসলে কিভাবে ওটা করতে হয়। যে কোনো মডুলাস ফাংশন আসলে এখন থেকে আমরা পারবো আশা করি। তো ঠিক আছে, একটা কথা একটু খুব মাথায় রাখবা। তোমার যদি সত্য যদি ওরা যদি সত্য যদি 4x - 7 গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল 7/4। তো 7/4 তো বসাবা, তার চেয়ে বড় দুইটা ভ্যালু বসাবা, তাদের জন্য একটা গ্রাফ হবে। তার চেয়ে ছোট দুইটা ভ্যালু বসা, তাদের জন্য একটা গ্রাফ হবে। তা আশা করি বুঝছো। দেখি এবার, এখন আমরা দেখতে এসেছি আমাদের সাইন এক্স এর গ্রাফ। কারণ তোমাকে ওইখানে বলা আছে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফও আসতে পারে। তো মডুলাস ফাংশন যেমন আসতে পারে, ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ আসতে পারে। তো ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ যদি আসে, সাইন এক্স এর আসবে, না হলে কজ এক্স এর আসবে, এমন আসবে। তো গ্রাফটা আসলে কিভাবে ড্র করতে হয় আমি বলতেছি। প্রথম কথা হচ্ছে যে মূল তত্ত্বে সব সময় বলবো হচ্ছে তার পরিচয়। তো বলবো যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এটা যে কথা। সাইন 2π প্লাস এক্স সেম কথা। সাইন 4π প্লাস এক্স সেম কথা, এটা বলবো আর কি। মানে স্যারকে বুঝাইতে চাচ্ছ সাইন এক্স এর পর্যায়কাল হচ্ছে 2π, মানে 2π পর পর আসলে এটা সেম থাকে। এই জন্য স্যারকে এটা প্রথমে লিখে দেখাবো। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, সাইন 2π এক্স, সাইন 4π এক্স, তার মানে তার পর্যায়কাল হচ্ছে 2π। স্যারকে এটা বুঝাইছো স্যার, আমি জানি। এটা পর্যায় হচ্ছে 2π, সরি পর্যায়কাল না, পর্যায় হচ্ছে 2π, এটা বলবো স্যারকে। তার মানে কি 2π পর পর সাইন এক্স এর গ্রাফ সেম থাকবে, এই কথার কথা আমি বললেই শেষ। তারপর যে কোনো গ্রাফ আঁকতে হলে তার পরিচয় কি এবং তার পর্যায় কত এবং ওই পর পর্যায়ে সেম থাকে সেটা বলবো। বলি এখন গ্রাফটা কিভাবে ড্র করবে একটু বলি। এতগুলো পয়েন্ট নেওয়ার দরকার নেই, তুমি গ্রাফটা কিভাবে ড্র করবে একটু বলি। সাইন এক্স কজ এক্স এর গ্রাফ আঁকতে হলে আসলে সরলরেখার জন্য তোমার 5টা পয়েন্ট হইলেও হয়, কিন্তু সাইন এক্স কজ এক্স এর জন্য তোমার অনেকগুলো পয়েন্ট নিতে হবে। কিন্তু অনেকগুলো পয়েন্ট নিয়ে গ্রাফ ড্র করতে গেলে আমাদের আসলে অনেক সময় চলে যাবে। এই জন্য আমি যেটা টেকনিক ফলো করতে বলতেছি এটা করো আগে। খেয়াল করো, তোমাকে বলছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ আঁকতে। তুমি প্রথমে কি করবে জানো, এক্স এর ভ্যালু জিরো বসাবো। এক্স এর ভ্যালু জিরো বসালে ওয়াই এর ভ্যালু পাচ্ছ জিরো। এক্স এর ভ্যালু জিরো বসালে ওয়াই এর ভ্যালু পাচ্ছ হচ্ছে জিরো। আমি শখটা কিভাবে তৈরি করবো পরে বলতেছি। এক্স এর ভ্যালু জিরো বসালে ওয়াই এর ভ্যালু পাইতেছে জিরো। আচ্ছা, আর একটা কথা একটু বলতে ভুলে গেছি, একটু বলে দিই। অনেক সময় তোমাকে পুরো গ্রাফটা পুরো এলাকা জুড়ে আঁকতে বলবো না, বলে দিছি এখানে -180 থেকে শুরু করে +180 পর্যন্ত এক্স এর ভ্যালু। তো তোমাকে পুরোটা আঁকা লাগবে না, -180 থেকে শুরু করে +180 পর্যন্ত। আর ঘরগুলোতে তুমি দিতে পারবে, ধরো এটাকে বললো হচ্ছে ধরো 30, এটাকে বললো 60, এটাকে বললো 90, জায়গা জায়গা অনুসারে হবে 120, 150, মানে 180 পর্যন্ত তোমাকে দেখাইতেই হবে আসলে। সিমিলার হতে -30, -60, এরকম করে দেখাবো। আমি যেটা বলতেছি আর কি, তোমার 3টা পয়েন্ট হচ্ছে এনাফ তোমার গ্রাফ টাকা জন্য। 3টা পয়েন্ট, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বলে এক্স এর ভ্যালু জিরো বসাবো, তাহলে ওয়াই ভ্যালু হচ্ছে জিরো। ওয়াই ভ্যালু আসে হচ্ছে জিরো। আমরা তো জানি সাইন এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 1। সাইন এক্স এর সর্বোচ্চ মান কত? 1। তাহলে তুমি এখানে 1 একটা পয়েন্ট সিলেক্ট করবে আগে। এবার কখন 1 আসে চিন্তা করো, যখন এক্স এর ভ্যালু 90 ডিগ্রি বসাই, তখন কিন্তু ওয়াই ভ্যালু কিন্তু 1 আসে। 90 ডিগ্রি বরাবর হচ্ছে 1 আসে। আবার যখন আমরা এক্স এর ভ্যালু যখন 180 বসাবো তখন 0 আসে। তাহলে তুমি বুঝে গেছো গ্রাফটা এরকম করে যাবে। 90 ডিগ্রিতে 1 হবে, তারপর এখানে নিচে নিচে নামবে। 90 ডিগ্রিতে 1 হবে, তারপর আমি আঁকতে পারি নাই, এক মিনিট। এটা এরকম করে যাবে, 90 ডিগ্রিতে 1 হবে সবচেয়ে বেশি। এরপরে আস্তে আস্তে কমবে, শেষ। এই 3টা পয়েন্ট দিয়ে তুমি আগে গ্রাফটা এঁকে ফেলবো, শেষ। এই 3টা পয়েন্ট দিয়ে গ্রাফটা এঁকে ফেলবো। এবার আসলে নিচের দিকে এখানে আছে, এখানে তো -90 ডিগ্রি আছে একটা। তো -90 ডিগ্রিতে তো -1 আসে, এই -1 আসলো। আবার 180 তে 0 আসবে। সাইন -180 বসে দেখে 0 আসবে, এরকম করে তুমি গ্রাফটা এঁকে ফেলবা। এবার সবটা কি করবে জানো, সবটা
ছকটা বানানো হচ্ছে এভাবে। প্রথমে -180 দিবে, 30 ডিগ্রি ব্যবধানে শুধু বাড়াইতে থাকবে। অথবা 60 ডিগ্রি ব্যবধান। তোমার টাইম দেখবা। তোমার টাইম যদি অনেক বেশি থাকে, 30 ডিগ্রি ব্যবধানে বাড়াও। -150, -120, -90 এরকম করে তুমি বাড়াইতে থাকো। -60, -30, 0, তারপর 30, তারপর 60 এরকম করে বাড়াইতে থাকো। আমি মনে করি 60 করে বাড়ানোই বেটার, কারণ টাইম তো আমাদের থাকে না। তুমি গ্রাফ কিন্তু তুমি আগে এঁকে ফেলছো। হুদেই তুমি 30 করে বাড়িয়ে এগুলো লিখতেছো সব। লেখার পরে তুমি কি করবা? তুমি তো জানো sin x cos x এর গ্রাফ কিন্তু এরকম ঢেউয়ের মতো হয়। এইজন্য আমাদের সর্বোচ্চ ঢেউয়ের পিক পয়েন্টটা আর লোয়েস্ট পয়েন্ট এগুলো যদি জানি, তাহলে আমরা গ্রাফটা কিন্তু ইজিলি ড্র করতে পারি। অ্যাকুরেট হইতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, ওকে। এখন আবার ক্যালকুলেটরে যাবে, sin x উঠানোর পরে ক্যালকে চাপ দিবা। -180 বসাবে, একটা মান পাবা 0। -150 বসালে একটা মান পাবা। এখন স্যারকে তো দেখাইতে হবে তুমি যে মানগুলো বসাই করছো। তখন তুমি কি করবে জানো? যেহেতু তুমি 30 ডিগ্রি বরাবর নিছো, তাহলে 30 ডিগ্রি বরাবর এখানে একটা ফোঁটা দিবে। 60 বরাবর একটা ফোঁটা দিবে। 120 বরাবর হুদে একটা ফোঁটা দিবে। তুমি তো জানো আসলে তুমি এটা ইউজ করে করো নাই। হুদে একটা ফোঁটা দিবে, তাইলে হবে। তো আশা করি বুঝছো গ্রাফটা কিভাবে ড্র করতে হবে। আর আমি যদি একটু বলে দিই, তোমাদের যদি cos x যদি চলে আসে ইন কেস, কোনো না কোনো কলেজে তো হয়তো আসতে পারে। ধরো y cos x এর গ্রাফ আঁকতে বলছে। তাহলে আবারও সেম কথা, তুমি এরকম একটা গ্রাফ দিবে। x এর ভ্যালু 0 বসাবো। x এর ভ্যালু 0 বসে দেখো y এর ভ্যালু 1 আসতেছে। আচ্ছা, 1 আসতেছে। x এর ভ্যালু 0 তে 1 আসতেছে। x এর ভ্যালু তুমি যদি 90 বসাও, তাহলে y এর ভ্যালু কিন্তু 0 আসে। তাহলে x এর ভ্যালু যদি আমি 90 বসাই, y এর ভ্যালু কিন্তু 0 আসে। তার মানে এটা এরকম করে নামবে। এখন তো আমি তার অবস্থা বুঝতেছি না। মাইনাস যদি 90 বসাও, তাহলেও 0 আসে। এটা এরকম করে এখানে নামছে। তাহলে x এর ভ্যালু তুমি আরো বসাই দেখবা কত আসে। 180 যদি বসাও x এর ভ্যালু, 180 যদি বসাও তাহলে কত আসে? sin 180 বসাই দেখো। সরি, cos 180 বসাই দেখো। তখন আসতেছে -1, তখন এরকম -1। গ্রাফটা তোমাকে আসলে বুঝতে হবে, আসলে গ্রাফটা কেমন হবে আরকি -1। এটা যদি বুঝতে পারো, এই বাকিগুলো পয়েন্ট গুলো তোমার বসানো লাগবে না। তাহলে অলওয়েজ তুমি কি বসাবা? 0 বসাবা, 90 বসাবা, তারপর 180 বসাবে, এগুলো বসাই দেখবা আরকি। -90 বসাবা, -180 বসাবা, এটা বসাই দেখবা। আর যদি তোমাদের কনফিউজ লাগে, ভাই আমি কি কি বসাবো এটাই বুঝতেছি না আসলে, তাহলে বলো তুমি চাইতেছো cos x এর ভ্যালু কোথায় 1 সেটা জানতে চাইতেছো। cos x গুলো 1 দিয়ে ক্যালকুলেটর সলভ করে দেখবা। সে বলে দিবে x এর ভ্যালু তো যখন x এর ভ্যালু 0 ডিগ্রি তখন 1। তুমি জানতে চাচ্ছ cos x এর ভ্যালু কোথায় 0, তো এটা শিফট দিয়ে সলভ দিলে সে বলে দিবে x এর ভ্যালু যখন 90 ডিগ্রি তখন 0। এরকম করে তোমাকে বলে দিবে। তো তোমার আলাদা করে টেনশন করার দরকার নাই। 3টা পয়েন্ট পাইলে হইছে। আর যদি না পারো, তখন তো তোমার কাছে টেকনিকটা আছেই। টেকনিকটা কি? একবারে -180 থেকে শুরু করে +180 পর্যন্ত 30 ডিগ্রি বা 60 ডিগ্রি ব্যবধান মানগুলো বসাবা। বসায় পয়েন্ট গুলো পাবা, কত কত মান পাইতেছো সেটা বসাই তুমি যোগ করলে গ্রাফটা পেয়ে যাবা। গ্রাফটা কিন্তু সাইন কজের গ্রাফ কিন্তু ঢেউয়ের মতো হইতেই হবে। ওকে। এবার আসলে লেখচিত্রের বৈশিষ্ট্য কি? তো গ্রাফটা কত করে কত একক কোনোভাবে বলার দরকার নেই। খুবই পরিমাণ টাইম কিন্তু আমরা পাবো না। আসো এবার কত করে কত একক ধরবে এটা বলবো না আমরা। আচ্ছা, এখন কি বলবো এটা, মানে বৈশিষ্ট্য কি? বলছিলাম বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি বলছিলাম এটা কোন চতুর্ভাগে। এখানে দেখবে 4টা চতুর্ভাগে হইতেছে। তো 4টা চতুর্ভাগে এটা বলা চেনা বলাটাই বেটার। যেহেতু 4টা চতুর্ভাগে হইতেছে, এখানে আর কি বলবো। তারপর দ্বিতীয়ত বলতে হবে যে এটার পর্যায়কাল কত। তুমি তো জানো আগে থেকে পর্যায় হচ্ছে কত? 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি পর্যায়টা বলবা। তারপর এটা মূল বিন্দু দিয়ে যায় নাকি যায় না আগের মতো, এটা মূল বিন্দু দিয়ে যায়, সেটা বলবা। এরপরে এটা ঢেউয়ের মতো যে সেটা বলবা। এটা যে ঢেউয়ের মতো সেটা বলবা। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ফাংশন, এরকম ঢেউয়ের মতো কন্টিনিউয়াস ফাংশন। তো বলবা যে কন্টিনিউয়াস ফাংশন অথবা অবিচ্ছিন্ন একটা রেখা, অবিচ্ছিন্ন লেখচিত্র, এটা বলবো আরকি। তো আশা করি আমরা গ্রাফ দুটো বুঝছি, আসলে গ্রাফ দুটো কিভাবে ড্র করতে হয়। ঠিক আছে? তো sin x আর আসলে লগারিদম ফর্ম ওয়ান ফাংশন এটা জানলে হবে। আর ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফটা জানলে হবে আরকি। আপাতত লগারিদমটা আসার তেমন চান্স নাই, এজন্য আমি এটা বলতেছি না। এবার আসো। অনেকে আছে বুঝছো ইন্টিগ্রেশনের, এটা অনেক সময় স্যাররা দিয়ে দেয়। কারণ ইন্টিগ্রেশন এটা যদি স্যাররা দিয়ে দেয়, এখন অনেকে না করে গেলে আসলে পারে না। ৫ টি কোটি এবং ৬ টি কোটি। আসলে এটা খুব ইজি। ৫ টি সরি ৫ কোটি এবং ৬ কোটি। কোটি মানে ওয়াই এর মান। এটা ব্যবহার করে যে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেটা খুবই আসলে ইজি। সো টেনশন করার কোনো দরকার নাই। আমি শর্টে একটু দেখাই দিচ্ছি। একবার দেখাই দিলে এরপর থেকে পারবা। ঠিক আছে? ওকে। দেখি আমরা। ৫ টা কোটি আর ৬ টা কোটি। প্রথমত ৫ টা কোটি ৬ টা কোটি জিনিসটা আসলে কি একটু বুঝি। আমি ১ম যেটা করতে সেটা হচ্ছে ৫ কোটি ইউজ করি। ৫ কোটি। ৫ কোটি মানে কি? ওয়াই এর ভ্যালু ৫ টা ইউজ করবা। ওয়াই এর ভ্যালু ৫ টা ইউজ করবা। ওয়াই এর ভ্যালু ৫ টা। ওয়াই এর ভ্যালু ৫ টা। ওকে। তো ওয়াই এর ভ্যালু ৫ টার জন্য এক্স এর ভ্যালু ৫ টা লাগবে। এখন এক্স এর ভ্যালু ৫ টা কোত্থেকে পাবো? তোমাকে করতে হচ্ছে ইন্টিগ্রেশন এরকম। বলবে যে 0 থেকে শুরু করে 1 ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করো। তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে শুরু হবে, 1 এ যাই শেষ হবে। তো ইন্টিগ্রেশন আসলে এগুলো আমরা পরে পড়তেছি, এগুলো আমরা পরে পড়তেছি। তো আমরা আপাতত এটা দেখি। একটা বক্স বানাবো আমরা। প্রথমত আমরা একটা বক্স বানাবো। ঠিক আছে? একটা বক্স বানাইছি। বক্স বানানোর পরে এরকম করে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই।
এবার আমরা মানে কত থেকে কত ক্ষেত্রফল বের করতে বলছে? এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। কয়টা কুটি ব্যবহার করতে বলছে? 5টা কুটি। তাহলে এরকম আমরা 5টা বক্স করব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। যদি 5টা কুটি ব্যবহার করতে বলছে। যদি 6টা কুটি বলতো তাহলে এখানে 6টা ঘর হতো। তাহলে এক্স এর ভ্যালু 0 বসাবো, এক্স এর ভ্যালু 1 বসাবো। প্রথমে একবারে 0, সবার লাস্ট হচ্ছে 1। আর আমাদের এখানে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে এটা। এটা ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে এটা। ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। ওয়াইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। তাহলে এক্স এর ভ্যালু যদি এখানে বসাই দেখবো কত আসে। কিন্তু আমি এক্স এর ভ্যালু অন্য তিনটা কি নিবো আসলে? অন্য তিনটা কি নিবা সেটার জন্য তোমাকে জানা লাগবে হচ্ছে যে এইচ। হোয়াট ইজ এইচ? এইচ হচ্ছে ডিফারেন্স। এক্স এর ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্স কত করে হবে? সেটা হচ্ছে এইচ। ওই এইচটা আমরা কিভাবে পাবো? আমি সূত্রটা লিখে দিচ্ছি। এইচ সমান হচ্ছে যে লাস্ট লিমিট মাইনাস ফার্স্ট লিমিট ডিভাইডেড বাই n মাইনাস 1। আমি যদি একটু লিখি, লাস্ট লিমিট কত? 1, ফার্স্ট লিমিট কত? 0। তাহলে 1 মাইনাস 0 বাই n মাইনাস 1। n এর মান কত? কয়টা কোটি বলছি? আমি যদি 5টা কোটি বলি তাহলে 5 মাইনাস 1। 6টা কোটি বললে 6 মাইনাস 1। তা 5 মাইনাস 1 করলে 4 আসে। 1/4 মানে 0.25। তো 0.25 ব্যবধানে তোমাকে নিতে হবে। তাহলে এটা থেকে এটা 0.25 বেশি। তার থেকে এটা আরো 0.25 বেশি। তার থেকে এটা আরো 0.25 বেশি। তার থেকে এটা আরো 0.25 বেশি। তাহলে x এর ভ্যালু 0 বসাবে, তারপর ক্যালকে যাবা, ই টু দি পাওয়ার x স্কয়ার উঠাবা। x এর ভ্যালু 0 বসাবে, একটা মান পাবা, সেটা এখানে বসাবা। x এর ভ্যালু 0.25 বাই একটা মান পাবা। এখানে একটা মান পাবা, এখানে একটা মান পাবা, এখানে একটা মান পাবা। মানে তুমি y এর ভ্যালু কিন্তু 5টা পাই গেছো। এখন ক্ষেত্রফল কেমনে বের করবা? ভাই ক্ষেত্রফলের সূত্র মুখস্থ রাখো। ক্ষেত্রফল ইকুয়াল টু h ইনটু, কি বলছি? ক্ষেত্রফল ইকুয়াল টু h ইনটু h কি? আমরা আগে যেভাবে বের করছিলাম, লাস্ট লিমিট মাইনাস ফার্স্ট লিমিট বাই n মাইনাস 1। h ইনটু ওয়াই নট লিখবা, ওয়াই ওয়ান লিখবা, ওয়াই টু লিখবা, ওয়াই থ্রি লিখবা, ওয়াই ফোর লিখবা। তুমি চাইলে এটাকে ওয়াই ওয়ান দিতে পারতা, মানে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই ফাইভ। যেহেতু আমরা ওয়াই নট থেকে শুরু করতেছি এই জন্য 4 এ গিয়ে 5টা কিন্তু আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে প্রথমটাকে অর্ধেক করবা, লাস্টেরটাকে অর্ধেক করবা, শেষ। তাহলে তুমি এখান থেকে ওয়াই নট এর মান বসাবা, ওয়াই ওয়ান মান বসাবা, ওয়াই টু মান বসাবা, ওয়াই থ্রি মান বসাবা, ওয়াই ফোর মান বসাবা। ফার্স্টেরটা এবং লাস্টেরটাকে অর্ধেক করবা। আর এখানে এরকম যোগ আকারে ফর্মুলাটা লিখে দিলে আমাদের আসলে এরিয়া হয়ে গেছে। তাহলে আমি যদি আরেকবার তোমাদেরকে একটু বলি, ধরো তোমাকে বলছে 0 থেকে 1 ই টু দি পাওয়ার, ধরো কি বললো, এক্স এক্স কিউব। এখানে 1 বললো না, 0 থেকে 1 বললো না, 2 থেকে 7 বললো। আর বললো তোমাকে 60টি কোটি ব্যবহার করে, 60টি কোটি। তা তোমার কাজ হচ্ছে কি? প্রথমে একটা বক্স বানাও, মানে এটা হচ্ছে মেন পার্ট। এগুলো হচ্ছে ইজি আসলে। এক্স ওয়াই, প্রথমটা তুমি দিবে হচ্ছে 2, লাস্টের দিবে হচ্ছে 7। আর তোমাকে কয়টা ঘর করতে হবে? 7টা ঘর। একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, 5টা, 6টা, 7টা। 1 2 3 4 5 6 7, 7টা ঘর হয়ে গেছে। এখন তোমার এইচ এর মান লাগবে। এইচ এর মান কি? লাস্ট লিমিট মাইনাস ফার্স্ট লিমিট ডিভাইড বাই n মাইনাস 1 মানে 7 মাইনাস 1। 60টি কোটি মানে n মান 7। তাহলে এখানে এইচ পাবা। তাহলে এখান থেকে এটা এইচ যোগ করে এটা পাবা, তার সাথে 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 এইচ যোগ করে এটা পাবা। তাহলে ওয়াই কিন্তু কি এখানে লিখে দিও আসলে। ওয়াই ইকুয়াল টু লিখবো যে এটা ই টু দি পাওয়ার এক্স কিউব, যেহেতু এটা ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স কিউব। এটা বলে তুমি প্রত্যেকটা ওয়াই মান পাবা। পাওয়ার পরে তো এখন তোমার এরিয়া নির্ণয়ের সূত্র লিখতে হবে। এরিয়া সমান এইচ ইন্টু ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স পর্যন্ত যাবে, যেহেতু আমি ওয়াই নট থেকে শুরু করতেছি। প্রথমটাকে অর্ধেক করবো, ষাটটাকে অর্ধেক করবো। ওয়াই নট, ওয়াই ওয়ান মান বসাবো, মানে এখানে ওয়াই মান যা পাশে তা বসাবো, তাইলে শেষ এরিয়া। তাহলে আমি আসলে বুঝাই ফেলছি। যাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে তারা কিন্তু আগে পরে করে 2বার ভিডিওটা দেখলে আশা করি পারবা। মানে এই অংশটা একটু আগে পরে করে দেখবা, তাহলে পারবা। ওকে, তাহলে আমরা এখন দেখি। তো প্রথম কথা হচ্ছে আমাদের এটা করতে বলছে, তাহলে আমাদের এখন তো মূল তথ্যটা লেখা লাগবে। মূল তথ্য কি? তুমি যে এরিয়া বের করতেছো এটাই মূল তথ্য। কিভাবে বের করতেছো বলো? এটার এরিয়া বের করবো কি নিয়মে? এরিয়া সূত্র এটা ইউজ করবো 5টা কোটির জন্য। ওরা হুদাই সূত্র লিখছে, তুমি তো আসলে এটা জানো। ওয়াই নট থেকে শুরু করলে ওয়াই ফোর গিয়ে শেষ হবে, ওয়াই ওয়ান থেকে শুরু করলে ওয়াই ফাইভ গিয়ে শেষ হবে। এটা ব্যবহার করে যে এরিয়া বের করতে সেটা লিখবে। লেখার পরে এইচ আমার বাই করবো। প্রথম শর্ত হচ্ছে এইচ আমার বাই করা। কার্যপদ্ধতি দিয়ে আগে এইচ আমার বাই করবো। কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে সেটা বলবে, বলে তুমি তার থেকে এইচ আমার বাই করবে। আচ্ছা, এইচ আমার বাই করার পরে তারপর এক্স এর বিভিন্ন মানের জন্য যে ওয়ার মান বের করতেছে, এখানে কি লিখছে? এক্স এন মাইনাস ওয়ান, এগুলো না লিখলে হবে এগুলো। তাহলে এক্স এর বিভিন্ন মান বের করে, এক্স এর বিভিন্ন মান বসাই যে তুমি ওয়ার মান বের করতে, সেই কথা বলে তুমি ছকটা বানাবা। এখন ছকটা তো ওরা অনেক কঠিন করে দেখাইছে, তোমার এত কঠিন করে তোমার চিন্তা করার দরকার নেই। তোমার চিন্তা করতে হবে কি? তুমি একটা ছকে প্রথমে এরকম বানাবে এক্স, আর ওয়াই ইকুয়াল টু কি সেটা বলবো। ওয়াই ইকুয়াল টু কি দেখো এখানে, এখানে ওয়াই ইকুয়াল টু কিন্তু 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কয়ার। প্রথমে এক্স এর ভ্যালু 0, তো ওয়াই ভ্যালু তুমি ডিরেক্ট বের করে যেটা আসে সেটা বলবা। পরে এক্স এর ভ্যালু 0 এর সাথে 0.25 অ্যাড হবে, এইচ পরিমাণ অ্যাড হবে। তাই এক্স এর ভ্যালু 0.25 বসাবা, মানে এক্স ওয়ান ইকুয়াল 0.25 এটা লেখারও দরকার নেই। প্রথমটাকে এক্স নট ইকুয়াল 0, ওয়াই নট, এক্স নট ওয়াই নট লেখারই দরকার নেই, কারণ ওই টাইম পাবা না।
তাহলে এটা কিভাবে লিখবা? আচ্ছা আমি আরেকবার দেখাই। লিখবা কিভাবে অলরেডি তোমরা পারো, তারপর একটু দেখাই। লিখবা কিভাবে? প্রথম হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কয়ার। এক্স নটে লেখার দরকার নেই, প্রথমটা 0, তারপর 0.25, তারপর হচ্ছে 1, 1.25, এরকম করে লিখে চলে যাবো। এক্স এর ভ্যালু 0 তে কত পাও? 1। যা পাও তাই এরকম করে লিখে চলে যাবো, দরকার নেই। এবার আসলে সবাই গ্রাফ আঁকতে হবে। এরিয়া তো তুমি বের করে ফেলতে পারবা। তার ফল সংকলন বা হিসাব, ফল সংকলন বা হিসাব বলে তুমি এরিয়াটা বের করে ফেলছো। এত বর্গ একক, বর্গ একক পাই লিখতে হবে। এটা এই বর্গ একক না লিখলে মার্ক কাটা যাবে এরিয়ার জন্য। এটা লিখতে হবে। আর অনেক সময় তোমাকে বলবো যে 4 ঘর দশমিকের পরে 4 ঘর রাখতে, তো তখন তুমি দশমিকের পরে 4 ঘর রাখবে আর কি। 5 ঘর রাখলে কিন্তু হবে না। মানে তোমার এরিয়া যদি 1.052678 এরকম আসে, তখন তুমি 4 ঘর রাখতে হবে। তাহলে লিখতে হবে 1.05 টু এ 6 কে 7 বানাবো নাকি 6 রাখবো, ডিপেন্ড করবে। তার পরেরটা যদি 1 থেকে 5 এর মধ্যে হয় তাহলে বাদ যাবে, তার চেয়ে বেশি হলে আগেরটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 1.0527 এটা লিখবে আর কি। সাধারণত আমরা 4 করে রাখবো, কোনো কিছু না বললে 4 করে রাখবো। ওকে, তো লাস্টে ফলাফল কথাটা লিখতে হবে, শেষ। এটা লেখার পর এখন গ্রাফটা ড্র করবো। তো তুমি যে ওই এক্স এর বিভিন্ন ভ্যালু বসা ওয়াই মান পাইছো, এক্স এর বিভিন্ন ভ্যালু বসা যে ওয়াই মান পাইছো, এগুলো যোগ করবা। সরি, মানে পয়েন্ট গুলো বসাবো, বসাই তুমি যোগ করবা। এই যোগ করে এরকম একটা গ্রাফ পাইছো, শেষ। বুঝছো কিনা? তারপর চাইলে এদিকে টেনে দিতে পারো, এরকম করে টেনে দিতে পারো। ওয়াই 1 ওয়াই 2 গুলো চাইলে লিখতে পারো, না লিখলে কোনো যায় আসে না। এগুলো না লিখলে আসলে তেমন কোনো প্রবলেম হবে না। বুঝছো কি বলছি? তো এগুলো তুমি লিখতে পারো। ওকে, এরপর তুমি এরপরে তুমি চাইলে বলতে পারো কি, এরপরে তুমি চাইলে বলতে পারো হচ্ছে যে ওই মন্তব্যটা ইচ্ছা আসলে করলে ভালো আর কি। এই যে তুমি যে এজ বাইর করছিলে, এর সমান কি করছিলে? লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু ডিভাইডেড বাই n-1। এখন এই nটা যত বেশি হবে, এজটা তত কম হবে। আর এজ যত কম হবে, এটাকে আমরা বলি স্টিপ সাইজ বলি। এটা যত কম হবে এরিয়া তত নিখুঁত হবে, মানে এরিয়াটা আরো আসলে এরিয়ার কাছাকাছি হবে। বাট এটা তোমাদের না জানলেও হবে আসলে, তোমরা করে ফেলবো আর কি। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেলতে পারো, আমি তো পিডিএফ দিয়ে দিব। এটা যে 6টি করে ব্যবহার করি, তাহলে এখন তখন আমাদের কিন্তু এক্স এর ভ্যালু 6টা, ওয়াই ভ্যালু 6টা ব্যবহার করতে হবে। আর 5টি করে বললে এক্স এর ভ্যালু 5টা, ওয়াই ভ্যালু 5টা বের করতে হবে। কিভাবে এস কিভাবে বের করে সেটা সবগুলো জিনিস তোমাদেরকে ডিটেল দেখানো হয়েছে। তো আমাদের কোটি বা ক্ষেত্রফল নির্ণয়ের এটা কিন্তু শেষ। এবার আসো আমাদের, এবার হচ্ছে যে আমাদের এই যে লৌকিক পদ্ধতি ব্যবহার করে অন্তরজ এবং তার ভুলের পরিমাণ, এটা আমি আপাতত দেখাইতেছি না। বুঝছো? যদি তোমরা চাও এটা দেখাই দিতে পারি, কমেন্টে জানাইও, তাহলে আমি দেখাই দিব। আপাতত আমি চাইতেছি সবার উদ্দেশ্যে সরলরেখাটা একটু দেখাই দিতে, সরলরেখা এবং বৃত্ত, এগুলো একটু আমি শর্টে দেখাই দিতে যাচ্ছি একটু। তো সরলরেখা থেকে আসতে পারে কি, প্রথম কথা তোমাকে বলতে পারে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বাইর করতে, এটা আসতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, মানে সরলরেখা রিলেটেড সমাধান, মানে সম্পর্কিত যে কোনো সমস্যা তোমাকে দিতে পারে। অথবা হচ্ছে তোমাকে লেখচিত্র আঁকতে বলতে পারে। তা আমি তোমাকে আগে লেখচিত্রগুলো একটু বলে দিই, তারপর অন্যগুলো যাইতেছি। ওকে, আসলে লেখচিত্রটা একটু বলে দিই, সরলরেখা সম্পর্কিত লেখচিত্র। ধরো তোমাকে এটা লেখচিত্র আঁকতে বলছে, এটা লেখচিত্র আঁকতে বলছে। আসলে এটা লেখচিত্র আঁকা খুব ইজি। কিভাবে লেখচিত্র আঁকবা? যে কোনো সরলরেখার ইকুয়েশন যদি তোমাকে দেওয়া থাকে, তুমি আগে ওয়াই কে একা রাখতে হবে। তো -11 - 3x, ওয়াই ইকুয়াল টু -11 - 5x, সরি -3x বাই 5, -5, এরকম করে তুমি আগে ওয়াই কে একা রাখবা। মানে ওয়াই কে আসলে এক্স এর রেসপেক্টে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পরে যেহেতু সরলরেখা বলছে, তাইলে আমাদের 2টা পয়েন্টই এনাফ সরলরেখা আঁকতে। কিন্তু আমরা শুধু 3টা পয়েন্ট বের করবো। তাহলে ওয়াই কে একা নিয়ে যাওয়ার পরে এক্স এর ভ্যালু 3টা বসাবো, যে কোনো 3টা বসালে হইছে আসলে। তাহলে এটা তুমি ক্যালকুলেটর উঠাবা, ক্যালক দিবে, এক্স এর ভ্যালু 3টা বসায়, ওয়াই এর ভ্যালু 3টা বের করবে। বের করে এক্স ওয়াই ভ্যালু সবগুলো যদি যোগ করে দাও, তাহলে তুমি এরকম একটা সরলরেখা পাবা, শেষ। এবার এই সরলরেখা পাওয়ার পরে তুমি কি বলতে পারো? এই সরলরেখা কি মূল বিন্দু দিয়ে যায় নাকি যায় না? যদি মূল বিন্দুগামী হয় তাহলে মূল বিন্দুগামী, আর যদি না হয় না। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে, সেটা বলবা। এরপর তুমি বলতে পারো যে তার ঢাল পজিটিভ। ঢাল পজিটিভ কেমনে বুঝবা? যদি দেখো এরকম এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করতেছে, ঢাল পজিটিভ। আর যদি এমন দেখো এরকম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করতেছে, ঢাল নেগেটিভ। ঢালের কথা বলতে পারো, শেষ। এগুলো আর কি। আশা করি আমরা পারবো। সরলরেখা যদি কোনো কিছু যদি আঁকতে বলে সরলরেখা, তাহলে আমরা পারবো। স্থানাঙ্ক জ্যামিতি থেকে সরলরেখা আঁকতে বলে পারবো। যদি বৃত্ত আঁকতে বলে, বৃত্ত, তোমাকে যদি বৃত্ত আঁকতে বলে, তাহলে বৃত্ত কিভাবে আঁকবা? বৃত্ত কিভাবে আঁকবা? ধরো এই বৃত্তটা তোমাকে আঁকতে বলছে, তো কাজ হচ্ছে যে বৃত্ত আসলে আমরা আঁকবো না। যে কোনো একটা বৃত্তের ইকুয়েশন দিলে ওই বৃত্তের ইকুয়েশনটাকে আমরা এক্স মাইনাস এইচ হোল স্কয়ার, এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, এই ফর্মেটে নিয়ে যেয়ে বলবো যে কেন্দ্র হচ্ছে এবি আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। তাহলে আমরা বৃত্তটা এঁকে ফেলবো। প্রথমে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র কেন্দ্র এখানে যাই, বৃত্তটা এঁকে ফেলবো। তো পরীক্ষাতে আসলে এরকম আসলে তো খুব ভালো, ধরো এরকম দিয়ে দিছে, এরকম দিয়ে দিছে।
এরকম দিয়ে দিছে ধরো এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, সরি, প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার, এগুলো ফাইভ স্কোয়ার। তাহলে বলো এখানে কেন্দ্র কত? এখানে কেন্দ্র হচ্ছে -3,4, আর এখানে ব্যাসার্ধ কত? 5। কেন ভাই -3,4 হয়েছে কেন্দ্র? কারণ আমরা তো জানি এটাকে কিভাবে লিখতে হয়, এক্স মাইনাস এইচ লিখতে হয়, তাহলে এক্স মাইনাস -3 এরকম করে লিখলাম। লিখতে বলো এক্স কেন্দ্রের স্থানাঙ্ক কত? -3 এক্স এর ভ্যালু। আর এটা তো ওয়াই মাইনাস আকারে তো আছে অলরেডি, কেন্দ্র ওয়াই এর মান কত? 4। আর এখানে যদি 5 স্কয়ার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে তোমার কাজ হচ্ছে যে তুমি গ্রাফে যাবা, ধরো এটা তোমার গ্রাফ, -3,4, এক্স এর ভ্যালু -3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে। তারপর তুমি কি করবা, এটা হচ্ছে -3,4। এরপর কি করবা, তুমি পেন্সিল কম্পাস নিবে, পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে বসাবা, বসাই তুমি 5 একক মাপবা, এটা 5 একক। তারপর এটা এই পেন্সিলটা কম্পাসটাকে উঠাবা, উঠাই ফেলছো, উঠাই তুমি কি করবা, এই কাঁটাটা এখানে বসাই, 5 একক যে দূরত্ব নিচ্ছে এটা দিয়ে তুমি এরকম একটা বৃত্ত এঁকে ফেলবা, শেষ। এখন বৃত্তের লেখচিত্র নিয়ে তুমি যদি বলতে চাও এটা কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে বলবা কেন্দ্রগামী। কেন্দ্র দিয়ে যদি না যায়, কেন্দ্রগামী না। এটা যদি শুধু প্রথম চতুর্ভাগে হয়, তাহলে প্রথম চতুর্ভাগে, যদি প্রথম দ্বিতীয়টা হয়, প্রথম দুইটাতে, দ্বিতীয় তৃতীয় হলে দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে, এগুলো বলবা বৈশিষ্ট্যতে। আর যদি চারটাতে হয়, তখন বলার দরকার নেই। এক অক্ষ বা এককে যদি ছাদ করে, ছাদ করার কথা বলবা, তাহলে আমরা সবসময় কি কি বলবো, মূল বিন্দু গামী নাকি গামী না, এক অক্ষ বা এককে ছাদ করছে নাকি করা নেই, কোন কোন চতুর্ভাগে, এই মোটামুটি এগুলো বলতে পারলে মোটামুটি হয়েছে। আর ওর লেখচিত্র কি কন্টিনিউয়াস কিনা, মানে কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, দেখো বৃত্ত সাইন এক্স এর গ্রাফ এগুলো কিন্তু বিচ্ছিন্ন, তো বিচ্ছিন্ন গুলো, সরি অবিচ্ছিন্ন, সরি, বৃত্ত সাইন এক্স এর গ্রাফ হচ্ছে অবিচ্ছিন্ন, এগুলো আমরা বলবো আর কি, তাহলে হবে আর কি। আমি একটু স্পিডে কথা বলতেছি, ওকে। এখন যদি সিনারি যদি এমন হয়, কঠিন কোশ্চেন আসছে কোন একটা হলে, হয়তো তোমাকে কঠিন কোশ্চেন আসলে এরকম দিতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -24y -7 = 0, এরকম দিতে পারে। তো এরকম যদি দেয়, তোমার কাজ হচ্ছে এটাকে আগে বৃত্তের ইকুয়েশনে নিয়ে যেতে হবে। তাহলে এক্স স্কোয়ার -8x, ওয়াই স্কোয়ার -24y, এটা শর্ট একটু দেখাই দিচ্ছি, ইকুয়াল টু 7। তাহলে বলো এটাকে যদি আমি এক্স স্কোয়ার -2b লিখি, প্লাস বি স্কোয়ার, মানে আমাকে 4 স্কোয়ার অ্যাড করা লাগছে, তাহলে এই পাশে আমি 4 স্কোয়ার অ্যাড করবো, এ স্কোয়ার -2b যদি লিখে 12, তাহলে এখানে 12 স্কোয়ার অ্যাড করা লাগছে, তাহলে এই পাশে 12 স্কোয়ার অ্যাড করবো। তাহলে এখানে আমার কি দাঁড়াইতেছে, x-4 হোল স্কোয়ার, আর এখানে কি দাঁড়াচ্ছে, y-12 হোল স্কোয়ার, ইকুয়াল টু এখানে যা আসবে সবগুলো যোগ করবা, যোগ করে যা আসলো, যোগ করে যা আসলো সেটা এখানে লিখছো, লিখে পরবর্তী লাইনে রুট করে স্কোয়ার দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো একটু শর্টে বলে দিলাম আর কি, এগুলো অলরেডি অনেকে জানে। এরকম আসার তেমন চান্স নেই, আরো সহজ দিবে। তো এত টেনশনে কিছু নাই আর কি, ঠিক আছে, অত টেনশনে কিছু নাই, এগুলো পারবো, ওকে। তো আমরা আসলে বুঝে ফেলছি আসলে কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে কিভাবে বৃত্তটা করতে হয়। এবার আমি একটা কথা বলতে ভুলে গেছি আসলে, সেটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত সমস্যা সমাধান, যেটা ত্রিকোণমিতি থেকে আসে, সেটা আগে একটু বলে ফেলি, পড়ালেখাটা একটু পরে বলি। তো ত্রিভুজ সংক্রান্ত এটা কিভাবে, দেখো ত্রিভুজে তোমাকে অনেক সময় দিতে পারে কি জানো, তোমাকে তিনটা বাহু দিয়ে দিবে, তিনটা বাহু দিয়ে কোণ বের করতে বলবে, তিনটা বাহু দিয়ে কোণ বের করতে বলবে। এখন তিনটা বাহু দিয়ে কোণ কিভাবে বের করে, জাস্ট এটা একটু মনে রাখো, এটা এ, এটা বি, এটা সি। এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। তাহলে তুমি যদি কজ এ বের করতে চাও, কজ এ যদি বের করতে চাও, তাহলে এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ স্কয়ার বাদ দিবে, বাকি দুইটা স্কয়ার যোগ দিবে, ডিভাইড বাই 2bc। আচ্ছা, আমার ল্যাপটপে একটু সমস্যা হইতেছে, হয়তো এই জন্য লেখা ক্লিয়ার আসতেছে না, আমি আবার বলি। তুমি যদি কস বি বের করতে চাও, বি কোণের বিপরীত বাহুর স্কয়ার বাদ দিবে, মানে -b স্কয়ার বাদ দিবে, বাকি দুইটা স্কয়ার যোগ দিবে, ডিভাইড বাই 2ac। তার মানে তোমাকে যে এখানে অ্যাঙ্গেল বের করতে বলছে 5 6 7 বাহু দিয়ে, অ্যাঙ্গেলটা তুমি কিভাবে বের করবে, ধরো তোমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে ধরলা তুমি এক্স, কজ এক্স সমান এস, এক্স এর বিপরীত বাহুর স্কয়ার বাদ দিবে, মানে 7 স্কয়ার বাদ দিবে, 5 স্কয়ার যোগ 6 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 5 ইন্টু 6। এটা করে তুমি এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে যাইতেছো। এভাবে করে তোমাকে যদি আমি এই কোণটা বের করতে বলি ওয়াই, তাহলে আবার কজ ওয়াই সমান, তো তার বিপরীত বাহুর স্কয়ার বাদ দিবে, 6 স্কয়ার বাদ দিবে, বাকি দুটো স্কয়ার 5 স্কয়ার যোগ 7 স্কয়ার 2 ইন্টু 5 ইন্টু 7। এটা বলে তুমি ওয়াই ভ্যালু কিন্তু পেয়ে যেতেছো। একটা কথা সবাই একটু ভালো করে শুনে রাখো, বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম। তাহলে তোমাকে যদি বলা হয় এটা 5, এটা 6, এটা 8, বৃহত্তম কোণ কত, তার মানে তোমাকে বুঝতে হবে যে বৃহত্তম বাহু যেহেতু 8,
তার বিপরীত কোণ যেহেতু এটা, তার মানে এটা হচ্ছে বৃহত্তম কোণ, তাহলে আমাকে এটা বের করতে হবে। ওকে, আমরা দেখি আমরা পরীক্ষাতে এখানে কি করছে দেখো, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 40, 50, 60। তো ত্রিভুজের বৃহত্তম কোণ বাইর করতে বলছে, অর্থাৎ 60 এর বিপরীত কোণ বাইর করতে বলছে। ক্ষুদ্রতম কোণ বাইর করতে বলছে, অর্থাৎ 40 এর বিপরীত কোণ বাইর করতে বলছে। পরীক্ষাতে যদি তুমি ভুলে যাও তাহলে তুমি তিনটা কোণে বের করবা, বের করে যেটা বড় যেটা ছোট এটা বলে ফেলবে। এখন এটা তিনটা কোণ বাইর করবে কিভাবে? মূল তত্ত্বে আমরা এখানে দুইটা জিনিস বলবো। একটা জিনিস হচ্ছে যে কি কি দেওয়া আছে সেটা বলবো, কি কি করা লাগবে সেটা বলবো, করার সময় আমরা কি সূত্র অ্যাপ্লাই করবো, ত্রিভুজের কস সূত্র অ্যাপ্লাই করবো সেটা বলবো, আর আমরা গ্রাফ থেকে যে করবো সেটা বলবো। তাহলে এখানে কিন্তু গ্রাফ থেকে করা লাগবে, কস সূত্র করা লাগবে। গ্রাফের ব্যাপারটা প্যারা নেওয়ার দরকার নেই। আমি কি বলি আগে শুনো, মূল তত্ত্বের মধ্যে আমরা কি বলবো, কি কি দেওয়া আছে, কি বাহু দেওয়া আছে সেটা বলবো, বৃহত্তম কোণ কোনটা, ক্ষুদ্রতম কোণ কোনটা সেটা বলবো, বাহুগুলোর নাম চাইলে বলতে পারো, ত্রিভুজের নাম চাইলে তুমি বলতে পারো। ধরলাম ত্রিভুজ এবিসি, যেখানে এ বাহু সমান দেওয়া আছে কত 40 সেন্টিমিটার, বি বাহু সমান দেওয়া আছে কত 50 সেন্টিমিটার, সি বাহু সমান দেওয়া আছে কত 60 সেন্টিমিটার, এটা বলতে পারো। তোমার ইচ্ছা মতো যে কোনো বাহুর নাম দিয়ে বলতে পারো। আর কোন কোণ বাইর করতে হবে, যেহেতু এটা 60 সেন্টিমিটার হচ্ছে বড় বাহু, তার বিপরীত কোণ যে সি বাইর করতে হবে, তুমি চাইলে এটা বলতে পারো। যদি 50 সেন্টিমিটার হচ্ছে 40 সেন্টিমিটার সবচেয়ে ছোট বাহু, তাহলে যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি, তার বিপরীত কোণ যে বড় হাতের এ, সেটা তুমি চাইলে বলতে পারো, না বললেও কোনো আসলে প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা কি করব, আমরা গ্রাফ আঁকার এই পার্টটা একটু পরে বলতেছি, এটা একটু পরে বলতেছি। হিসাবে গিয়ে তুমি cos c cos a বের করে ফেলবো, আমি যেভাবে বলছি সেভাবে বের করে তুমি অ্যাঙ্গেল দুইটা পাইছো, ফল সংকলনটা কিন্তু লিখতে হবে, ফলাফলটা পরে বলতেছি। ফল সংকলনে তুমি একটা বক্স করবা, বক্স করে তোমার কি কি দেওয়া আছে বলবা। এ সমান আপনারা দিয়েছেন, বি সমান আপনারা দিয়েছেন, সি সমান আপনারা দিয়েছেন, এই তিনটা জিনিস সারা দিছে। বাট সারা চাইছে কি বৃহত্তম কোণ, সারা চাইছে বৃহত্তম কোণ। এখন বৃহত্তম কোণটা তুমি দুইভাবে বের করছো, এখানে দুইভাবে করা লাগবে অলওয়েজ। একটা হচ্ছে কি হিসাব করে, আর একটা হচ্ছে গ্রাফ থেকে। তো হিসাব করা যেটা সেটা তো তুমি জানো কত, হিসাব করে তুমি সি কোণটা পাইছো কত 82.82 ডিগ্রি, তো তুমি বলবা 82.82 ডিগ্রি, এটা বলবে। হিসাব করে যেটা পাইছো সেটা বলবা। ক্ষুদ্রতম কোণ হিসাব করে একটা পাইছো, আর একটা পাইছো গ্রাফ থেকে। হিসাব করাটা বলো, গ্রাফটা পরে বলো। এই হিসাব করে তুমি পাইছো পাইছো কত 41.4 ডিগ্রি, বলবো যে 41.4 ডিগ্রি। এখন গ্রাফ থেকে যেটা পাইছো সেটা কিভাবে বলবা, তুমি হিসাব করে ধরো পাইছো ধরো 81 বা 82.82 ডিগ্রি, তখন তুমি গ্রাফ থেকে বলবো যে পাইছো 83 ডিগ্রি। কারণ গ্রাফ থেকে তো আমরা একুরেটলি চাঁদার সাহায্যে মাপতে পারবো না, তো আমরা রাউন্ডিং করে 83 বলবো। ধরো তুমি পাইছো 82.1 ডিগ্রি, তখন মানে হিসাব করে, তখন বলবো যে গ্রাফ থেকে পাইছো 82 ডিগ্রি। ধরো তুমি গ্রাফ থেকে পাইছো 82.3 ডিগ্রি, তখন বলবো যে আমি হিসাব করে পাইছি 82.3 ডিগ্রি, তখন বলবো যে গ্রাফ থেকে আমরা পাইছি হয় 82 ডিগ্রি বলো, কোনো সমস্যা নেই, আর না হয় তুমি বলো যে 82.5 ডিগ্রি, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আশা করি বুঝছো। তাহলে তোমাকে কি করতে হবে, আগে সূত্রের সাহায্যে অ্যাঙ্গেল বের করতে হবে, তারপর সূত্রের সাহায্যে যেটা পাইছো সেটা এখানে বসাইতে হবে, গ্রাফ থেকে রাউন্ডিং করে বসাবো। সূত্রের সাহায্যে যেটা আছে সেটা বসাইতে হবে, গ্রাফ থেকে 41.4 এই জন্য 41.5 লিখছি। কিন্তু গ্রাফটা তো আঁকতে হবে, গ্রাফটা না আঁকলে তো স্যার আবার মার্ক দিবে না, তখন আরেক ঝামেলা। এই জন্য গ্রাফটা আঁকবো, কিন্তু চাঁদার সাহায্যে অ্যাঙ্গেল মাপার আমার ওই টাইমটা নেই। তাহলে এই জন্য এখানে রাউন্ডিং করে মানটা বসাই দিব। কিন্তু লাস্টে যে ফলাফলটা লিখবা, এই ফলাফলে কিন্তু হিসাব করা মান লিখলে হবে না, গ্রাফে যে রাউন্ডিং করে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কিন্তু লিখতে হবে। তাহলে ফলাফলে অলওয়েজ রাউন্ডিং করে যে ভ্যালুটা আছে ওটা লিখতে হবে, হিসাব করে যে সূত্র থেকে যেটা হিসাব করছে সেটা লিখবো না আমরা। ওকে ঠিক আছে, গ্রাফটা আঁকবো কিভাবে একটু বলে দিই। যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো একটা 40 সেন্টিমিটার, একটা 50 সেন্টিমিটার, একটা 60 সেন্টিমিটার। এখন বলো 40 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার কি গ্রাফে আঁকা সম্ভব? না। তাহলে তুমি 40-এর পরিবর্তে 4 আঁকবা, 10 দ্বারা ভাগ করো, 50-এর পরিবর্তে 5 আঁকবা, 60-এর পরিবর্তে 6 আঁকবা। তাহলে স্যার একটু কার্য পদ্ধতি বলে দিবা আর কি। 40, 50, 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ স্কেলিং করে, স্কেলিং মানে হচ্ছে যে আমরা চাইলে কমাইতে পারি, 4, 5, 6 আঁকতেছি আর কি, মানে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার করে আঁকতেছি। অথবা তুমি এটা বলতে পারো যে, এটা কোথায় লিখছি এটা, এটা বলতে পারো যে তুমি 10 সেন্টিমিটারকে 1 একক ধরছো, ধরে 40 সেন্টিমিটার মানে 4 একক। এখন একটা গ্রাফ আঁকবা, প্রথম হচ্ছে মূল বিন্দু থেকে স্টার্ট করতে পারো বা মাঝখান থেকে শুরু করতে পারো, এখান থেকে 4 একক 40 সেন্টিমিটার। বুঝছো কিনা, মানে আগে আগে তিনটা বাহু নাও, তিনটা বাহু নাও। একটা হচ্ছে 40 সেন্টিমিটার জন্য 4 একক, মানে 4 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার জন্য 5 একক, 60 সেন্টিমিটার জন্য 6 একক। এটা 5, এটা 6। দেন তুমি কি করবা, 6 একক যেটা আছে এটা মান দিয়ে এখানে একটা, মানে এটা মান নিয়ে এখানে কাটো। 6 সেন্টিমিটার মান তো বুঝতেছো, পেন্সিল কম্পাসে কাটাটা এখানে বসাবা, পেন্সিল এখানে বসায় মাপ নিবে, মাপ নিয়ে এখানে কাটবে। আচ্ছা, 4 সেন্টিমিটার পেন্সিল কম্পাসে কাটাটা এখানে বসাবা, পেন্সিল এখানে বসে মাপ নিয়ে এখান এখান থেকে একটা বৃত্তচাপ উপরে দিবে।
5 এর জন্য সেম ভাবে এখান থেকে একটা বৃত্ত উপরে দিয়ে যোগ করবে, যোগ করলে তোমার আঁকাটা হয়ে গেছে। আর দেন এখান থেকে অ্যাঙ্গেলটা মাপ হচ্ছে তুমি শর্টকাট যেটা বললাম রাউন্ডিং করে। তা আশা করি ত্রিভুজ সংক্রান্ত এই সমস্যাটা সমাধান তোমরা পারবা। 3টা বাহু দেওয়া থাকলে কিভাবে করতে হয় তাহলে পারবা, ঠিক আছে। এবার আসা হচ্ছে তোমাকে 3টা কোণ দিছে, 3টা কোণ দিয়ে বলছে যে বাহুর অনুপাত। 3টা কোণ দিলে বাহুর অনুপাত কেমনে বাই করবা, খুব ইজি আসলে। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা করবো। তার আগে মূল তত্ত্ব দিয়ে বলবা তুমি কোন সূত্র অ্যাপ্লাই করতেছো, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এই সূত্র অ্যাপ্লাই করে যে করতেছো কিভাবে করবা। ধরো এ বাই তোমার 1:2 আসছে, ধরো বি বাই তোমার 3 আসছে, ধরো সি বাই তোমার 4 আসছে, তখন তোমার কাজ হচ্ছে কি জানো, A:B:C সমান বলে দেওয়া 2:3:4। তা তোমার কাজ হচ্ছে যে তোমাকে যে 3টা অ্যাঙ্গেল দিছে 3টা অ্যাঙ্গেল বসাবো, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা, বসালে একটা মান পাবা। একটা মান পাইছো, একটা মান পাইছো, একটা মান পাইছো। অবভিয়াসলি তুমি এখানে দশমিকের মানটা পাবা। দশমিকের যেহেতু মানটা পাইতেছো আমরা সাজেস্ট করি কি জানো, এখানে যে মানটা পাইছি ধরো 2.05, 2.05 পাবো না, ধরো 0.007, এর নিচে যে মানটা পাইছো এই 0.007 দ্বারা প্রত্যেকটা ভাগফলকে আবার ভাগ করো 0.007 দ্বারা। তাহলে প্রথম বাক্সটাকে তুমি এর নিচে যে মানটা পাইছো সেটা দ্বারা, দ্বিতীয়টাকে এর নিচে যে মানটা পাইছো সেটা দ্বারা, তৃতীয়টাকে এর নিচে যে মানটা পাইছো সেটা দ্বারা ভাগ করলে দেখা যায় কি এর নিচে 1 চলে আসে, বি এর নিচে একটা দশমিক থাকে, কিছু করার নাই আমাদের আসলে, সি এর নিচে দশমিক থাকে। তখন আমরা বলি A:B:C সমান, একটা তো 1 করছি, বাকি দুটো দশমিক সহ যেটা আছে সেটা। তো তাহলে আমরা যদি বলি, তাহলে এটা যদি বলি 3টা অ্যাঙ্গেল দেওয়া আছে, দেখো 3টা অ্যাঙ্গেল দেওয়া আছে 150, 60, 15। তাহলে তুমি আগে বলবা যে 3টা অ্যাঙ্গেল সাইন সূত্র অ্যাপ্লাই করতে সেটা বলবা। গ্রাফ তুমি চাইলে আঁকতে পারো, না আঁকলে কোনো প্রবলেম নাই। গ্রাফ চাইলে আঁকতে পারো, না আঁকলে প্রবলেম নাই। না না আঁকলে প্রবলেম নাই বলতে, না গ্রাফ আঁকতে হবে, কথা বুঝছো, গ্রাফ না আঁকলে এখানে তোমাকে মার্ক দিবে না, গ্রাফ আঁকতে হবে, ঠিক আছে। ওকে, গ্রাফ আঁকবা, ঠিক আছে। তো আসো গ্রাফ থেকে, গ্রাফ আঁকি বুঝছো, গ্রাফটা কিভাবে আঁকবে আমি একটু শর্টে বলে দিব, সমস্যা নাই। এবার আছে হিসাব, হিসাবে কি এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। তাহলে এ বাই একটা অ্যাঙ্গেল, বি বাই একটা অ্যাঙ্গেল, সি বাই একটা অ্যাঙ্গেল। ওকে, দেন এ বাই ওই অ্যাঙ্গেল অফ সাইন 105 ডিগ্রি বসাইছো, একটা মান পাইছো, এখানে একটা মান পাইছো, এখানে একটা মান পাইছো। তো এদের মধ্যে প্রথম মানটা দ্বারা আবার ভাগ করছো, মানে 0.996 দ্বারা ভাগ করলে এখানে 1 আসবে, ওরা 10 দ্বারা গুণ করছে, এটা আমরা না করলে হবে। আমরা কি করবো যে 0.9996 থাকছে, 966 যে আসে এটা দ্বারা ভাগ করবো, ভাগ করলে প্রথমটা 1 হয়ে যাবে, পরের দুইটা একটা ভগ্নাংশ থাকবে, যেটা থাকুক থাকুক সমস্যা নাই। দেন তুমি A:B:C সমান ভ্যালু পেয়ে যাবে। দেন অ্যাঙ্গেল ফল সংকলনে তুমি বক্স করবে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, 3টা অ্যাঙ্গেল লিখবে। আর ABC এর জন্য তুমি সূত্র থেকে যেটা পাইছো সেটা লিখবে। আর গ্রাফ থেকে যেটা পাইছো সেটা হচ্ছে সূত্র থেকে যেটা পাইছো সেটাকে রাউন্ডিং করে লিখবে। আশা করি তুমি বুঝতে পারতেছো। এখন গ্রাফটা কিভাবে আঁকবে সেটা একটু বলে দিই। আর গ্রাফটা কিভাবে আঁকবে সেটা একটু বলে দিই, ঠিক আছে। গ্রাফটা কিভাবে আঁকবে সেটা একটু বলে দিই। আর ফলাফলের উৎস এটা আমি মনে করি ফলাফলে এটা করা বেটার। তুমি ফলাফলে গ্রাফ থেকে যেটা পাইছো সেটা বলা বেটার। কিন্তু আসলে আমি মনে করি গ্রাফ থেকে যেটা পাইছো সেটাও বলে দিও, সূত্র থেকে যেটা পাইছো সেটাও বলে দিও, মানে দুইটা বলে দিবে আর কি, গ্রাফ থেকে প্রাপ্ত ফলাফল, সূত্র থেকে প্রাপ্ত ফলাফল। সূত্র থেকে এবং গ্রাফ থেকে দুটা থেকে যা পাচ্ছে তা বলে দিবে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। এবার আসো আমরা গ্রাফটা কিভাবে ওটা করবো, মানে অ্যাঙ্গেলটা কিভাবে আঁকবো। একটা অ্যাঙ্গেল হচ্ছে 105 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রি। তোমার কাজ হচ্ছে যে প্রথমে ধরো 60 ডিগ্রি আঁকবা, তো এখানে একটা দাগ দিবে, তারপর এখানে 60 ডিগ্রি আঁকতেছো চাঁদার সাহায্যে। তাহলে বলো এরপর আঁকতে হচ্ছে আমাদের 15 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি কোথায় আঁকবো, 15 ডিগ্রি কোথায় আঁকবো, আমার তো কোনো পয়েন্ট জানা নেই, বুঝে যে কোনো একটা পয়েন্ট এখানে তুমি এদিক থেকে 15 ডিগ্রি আঁকবা চাঁদার সাহায্যে, যোগ করে দাও তাহলে হয়ে গেছে 60 ডিগ্রি আর 15 ডিগ্রি। তুমি 60 ডিগ্রি 105 ডিগ্রি রাখতে পারতা, কিন্তু 60 ডিগ্রি 15 ডিগ্রি রাখবো তাহলে এসে। তাহলে আসলে এখানে আমাদের তেমন বেশি কোনো কাজ নাই। আমরা তো জানি না আমি এই পয়েন্ট আঁকতে পারি, এই পয়েন্ট আঁকতে পারি, এই পয়েন্ট আঁকতে পারি, যে কোনো পয়েন্টে আঁকলে আসলে হবে। ওকে, তো ঠিক আছে আসলে এতটুকু আসলে বলার ছিল আসলে, আশা করি তোমরা পারবা, ঠিক আছে। তো এখন অনেক সময় তোমরা বলো, তোমরা যেটা বলো সেটা হচ্ছে যে এই যে আমি বললাম এ বাই সাইন এ পাইলাম, এটাকে 1 বানানোর জন্য আমি 1 বানালাম, বানানোর পরে এখানে 1 বানাইছি, এখানে বি বাই একটা থাকলো, সি বাই একটা থাকলো। তখন তোমরা কি করো, অনেক সময় এখানে যেহেতু 1 বানাইছি, অনেকে কি করে এই প্রথম বাহুটাকে, এক একক কাট, মানে এক একক নেয়, এখানে 60 ডিগ্রি অঙ্কন করে, এখানে 15 ডিগ্রি অঙ্কন করে। হ্যাঁ তুমি এটা করতে পারো, ঠিক আছে। মানে নিয়ম হচ্ছে আসলে এটা, বুঝছো নিয়ম কোনটা, নিয়ম হচ্ছে যে এটা, ধরো তোমাকে 3টা অ্যাঙ্গেল দিছে,
তুমি গ্রাফে চলে যাবা, এ বি সি দিবে, দিয়ে এটা এ দিবে, এটা বি দিবে, এটা সি দিবে, দিয়ে 105 ডিগ্রি একটাকে ধরো দেখাইছে, ধরো এটা 105 ডিগ্রি, ধরো এটা 60 ডিগ্রি, ধরো এটা 15 ডিগ্রি। তাহলে বলো এ বাই সাইন 105, বি বাই সাইন 60, সি বাই সাইন 15। আমি বলতে চাচ্ছি না আসলে প্র্যাকটিক্যাল আগে এত প্যারা নেওয়া কি ঠিক হবে কিনা। তারপরে বলে দিই, তাহলে এখানে একটা মান পাইছো, এখানে একটা মান পাইছো, এখানে একটা মান পাইছো। আমি বলি কি এটাকে ওয়ান বানাইতে। এখন তুমি ধরো ওয়ান বানাইতেছো অনেক কষ্ট করে, তুমি কি করছো, এই যে মানটা আছে এই মানটা দ্বারা ভাগ করতেছো, সবাইকে ভাগ সমান দ্বারা ভাগ করতেছো, সবাইকে ভাগ সমান দ্বারা ভাগ করতেছো, ভাগ করে এর নিচে ধরো ওয়ান আসলো, বি এর নিচে অন্য একটা মান আসলো, সি এর নিচে অন্য একটা মান আসলো। তখন আমরা বলি কি জানো, তুমি যে গ্রাফটা ড্র করবা, গ্রাফে তো তুমি একটা বাহু নিতে হবে প্রথমে, প্রথমে তো একটা বাহু নিতে হবে, এরকম একটা দাগ দিতে হবে, দাগ দিয়ে, দাগ দিয়ে যে তুমি এই যে বাহুটা এখানে দেখো, চিত্রে দেখো এই এ বাহুটা, আমরা বলি যে এ বাহুটাকে তোমরা 5 সেন্টিমিটার নাও অথবা 10 সেন্টিমিটার নাও। এই জন্য আমরা কি বলি, প্রথমে 10 সেন্টিমিটার দিয়ে কাটতে বলি, এরকম 10 সেন্টিমিটার দিয়ে কাটো। এরপরে তুমি দেখো কত কোণ আঁকবা, 60 ডিগ্রি। এরপর বলি যে তুমি 60 ডিগ্রি আঁকো, 15 ডিগ্রি আঁকো, 60 ডিগ্রি, 15 ডিগ্রি। এই যে 10 সেন্টিমিটার কাটতে বলতেছি, এর ভ্যালু যে 10 সেন্টিমিটার দিতে বলতেছি, এই জন্য আমরা কি করি, এই ওয়ান কে আবার নিচেরটাকে 10 দ্বারা গুণ করে নিচে 10 নিয়ে আসি আর কি। এটাকে 10 দ্বারা গুণ করে একটা মান নিয়ে আসি, এখানে 10 দ্বারা গুণ করে একটা মান নিয়ে আসি। বুঝছো নাকি, বুঝো নাকি? তার মানে তুমি চাইলে এই কাজটা করতে পারো, 10 দ্বারা গুণ করে এরকম মান নিয়ে আসতে পারো, কারণ তুমি চিত্র আঁকার সময় কিন্তু 10 সেন্টিমিটার ধরে আঁকতেছো, এটাই। আর ওই সরলরেখা সম্পর্কিত যে বিভক্তিকরণ যেগুলো আছে এগুলো আমি আর বললাম না, বললে নেক্সট ভিডিওতে তোমরা তোমাদের যদি দরকার হয়, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এতটুকুই। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি যেহেতু অনেক টাইম হয়ে গেছে। ওকে। তো খুব শর্ট টাইমে খুব ফাস্ট বানানো লাগছে, এই জন্য অনেক কিছু মিস করে যাইতে পারি, অনেক কিছু হয়তো ভুল বলি না, অনেক কিছু বাট হয়ে যেতে পারে কোনো কারণে। তো আশা করি সবাই বুঝতেছো, খুব ফাস্ট বানানো লাগতেছে। ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই।